আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা কিন্তু হচ্ছে কি গ্যাং রেপ এবং লার্জার প্রি-প্ল্যান্ড কনস্পিরেসি টু কমিট মার্ডার ফর পার্সোনাল গেইন। আমি ধারণা করতে পারি না যে একজন প্রিন্সিপাল সে নরখাতক। এই মেয়েটি 30 থেকে 32 ঘন্টা কাজ করার পরে ওখানে রেস্ট নিতে গিয়েছিল। হাসপাতালে প্রচুর গজ তুলো ব্যান্ডেজ লাগে এবং বছরে প্রায় 200 কোটি নাকি লাগে। এরা কি করছে, একটা চক্র বহুদিন থেকে কম দামি দিয়ে 4 গুণ দাম বেশি দিয়ে নিচ্ছে এবং সেই টাকাটা ভাগাভাগি হয়ে যাচ্ছে এবং এই প্রিন্সিপাল হচ্ছে তার মধ্যে ভাগ। ব্রতবাবু, নেক্সাস চলছে, সাম আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, সাম আনস্ক্রুপুলাস হাই পুলিশ অফিসার এবং ক্রিমিনালদের সাথে একটা সুন্দর নেক্সাস। কাকে প্রতিবাদটা জানাবে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, একটা নাম্বার দিয়ে দিয়েছে, 2023 সালে 56 জন মৃত্যু হলো। একটা মানুষ কিন্তু ফোন করেনি। কেন? তারা জানে যে এখানে ফোন করলে কিছু হবে না। আচ্ছা, বলছে যে মেয়েটা কেন অত রাতে ওখানে গেছিল। আপনি বলুন, আজকে উইদাউট পোস্টমর্টম রিপোর্ট বলে দিল কমিটেড সুইসাইড। এই হত্যা কিন্তু একার দ্বারা সম্ভব নয়। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের খোলা আড্ডা অনুষ্ঠানের বিষয় সেই আর্জিকর, সেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এই দুঃখজনক ঘটনায় আজকে একটি বড় অগ্রগতি হয়েছে। সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের নির্দেশ আদালত দিয়েছে। অতএব কলকাতা পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব চলে গেল সিবিআইয়ের হাতে। তো বিষয়টা পুলিশি দৃষ্টিভঙ্গিতে কেন মানুষের ভরসা এবং আদালতের ভরসা থাকলো না? কলকাতা পুলিশের মতো একটা অত্যন্ত পেশাদার, একসময় একটা সুনামের সঙ্গে কাজ করে থাকা, প্রায় যাকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, দেশের তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এমন একজন মানুষের সঙ্গে, যিনি আজকে আমাদের অতিথি, যার পুলিশের পেশাগত দক্ষতা তো আছেই, তিনি দীর্ঘদিন পুলিশ কর্তা ছিলেন। তার সঙ্গে রয়েছে একটি সংবেদনশীল মন। তিনি নারীদের পাচার রোধে যে ভূমিকা নিয়েছেন পশ্চিমবাংলায়, আমি সত্যি আমার পেশাগত জীবনে, আমি সাংবাদিক জীবনে এরকম খুব কম পুলিশ অফিসারকে দেখেছি। তিনি নিজের জীবন বিপন্ন করে শিশু উদ্ধারের জন্য মুম্বাইতে চলে গেছেন। সেখানকার নিষিদ্ধ পল্লীতে গিয়ে প্রায় লড়াই করে, জীবন বিপন্ন করে তিনি শিশুদের উদ্ধার করে নিয়ে এসছেন। এখানের সেই শিশু মহিলাদের তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠা দিয়েছেন এবং অনেক ডাকাতদেরও তিনি যারা মূল স্রোতে তিনি ফিরিয়ে নিয়ে এসছেন। তো এরকম একটা সংবেদনশীল মন নিয়ে তিনি তার পেশাগত জীবন করেছেন এবং পরে তিনি সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে তিনি নিজে সমাজকর্মী হিসেবে তাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তো আমার সেই জন্য মনে হয়েছে যে তিনি দুটো দিকেই ভালো করে দেখেছেন, একটা সংবেদনশীল মনের মানুষ হিসেবে, সমাজকর্মী হিসেবে এবং পুলিশের পেশাগত দক্ষতা হিসেবে। তার চেয়ে ভালো লোক আমার সামনে এই মুহূর্তে ছিল না, তাই আমি অরিন্দম দাকে নিয়ে এসেছি। অরিন্দম দা, আপনাকে আমার সমস্ত দর্শকের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কলকাতা পুলিশ এই গত কয়েকদিন ধরে, এই গত 4 দিন ধরে, এই যে একটা অসম্ভব খারাপ লাগা একটা ঘটনা, যেটা প্রায় বর্ণনা করার বাইরে, সারা রাজ্য যেটাতে নিয়ে কেঁপে গেছে, সেটাকে নিয়ে কি করলো? আপনার মনে হয় যে কি সঠিক পথে কি তদন্ত হচ্ছিল? একজনকে ধরা হলো। এটা আপনি প্রথমে একটু পুলিশি দৃষ্টিভঙ্গিতে আপনার পেশাগত জায়গা থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আপনারা যে কথাটা বলেন না, ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ যদি এভাবে ভাগ করা হয়, আপনারা বোধহয় জানেন দোজ আর দ্য আইপিএস, তারা যখন স্টেটে থাকে তারাই আবার কিন্তু ক্যালকাটা পুলিশের ডিসি হয়, একই। কিন্তু আপনারা বলেন নারী পুরুষ, আমি দেখি শুধু মানুষ। বহুকাল আগে কি ক্যালকাটা পুলিশ কি করেছে না করেছে ওইটা নিয়ে আজকে মূলধন করে কিন্তু আমার এই বক্তব্য, বা আমি বলবো না, আপনি শুনলে খুব খুশি হবেন। 2011 এবং 2012-তে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আমাকে নমিনেশন দিয়ে পাঠিয়েছিল। অতএব সেটা আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি, তার মানে ক্যালকাটা পুলিশকে আমি রিপ্রেজেন্ট করেছি। এবার আপনাকে বলি, খুব দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে, আমি জানি না আপনাকে আমি বলতে পারবো কিনা, কারণ আমার গলা দুদিনের চোখ হয়ে আছে। এই যে নক্কারজনক ঘটনা, গত বৃহস্পতিবার রাত 11টার সময় একটি মেয়ে তার মাকে অ্যাজ ইউজুয়ালি যা করে, মা তুমি খেয়ে নিও, সেই মেয়েটি আজকে শুক্রবার দিন ডেড বডি পাওয়া যাচ্ছে কোথায়? সুন্দরবনের কিন্তু গহন জঙ্গলে নয়, আলো আধারি রাস্তার মধ্যে, লোডশেডিং এর মধ্যে নয়, কোথায়? সুপার স্পেশালিটি হসপিটাল, যে হসপিটাল নিয়ে আমরা গর্ববোধ করি, ইমার্জেন্সির উপরে 4 তলায়, 3 তলা, 4 তলার উপরে সেই মেয়েটি, আমি
তো গিয়েছিলাম আরজিকর হসপিটালে, একটা আমি জানি আপনি ছুটে প্রোগ্রাম ছিল। গেছিলেন, আপনি এটা শুনেই আপনি ছুটে গেছেন ঘটনাস্থলে। দেখুন আমি বলি সুব্রত বাবু, আপনি আপনি না, আমার না চোখ দিয়ে জল আসছে জানেন। সেখানকার ডাক্তাররা, স্টুডেন্ট যারা যেভাবে নাকি এগিয়ে করলো ওই প্রিন্সিপালের এগেনস্টে, আমি ধারণা করতে পারি না যে একজন প্রিন্সিপাল সে নরখাতক, সে এত বড় অসভ্য বর্বর। আমি আপনাকে বলছি, পরবর্তীকালে আমি বলবো। এবার আমি আপনাকে বলি যে দেখুন, আমরা যারা পুলিশে চাকরি করি, আমরা দেখেছি যে আন্দামানে এই নিয়ে আমি দুবার গেলাম। জারোয়া নিয়ে অনেকে কথাবার্তা বলে, উলঙ্গ বলে, কিন্তু আমি আই এম ফরচুনেট এনাফ যে আমি এক ডাক্তারের সান্নিধ্যে গিয়ে জারোয়াদের বাড়ি দেখে এসেছি। সেখানে আইপিসি সিআরপিসি এভিডেন্স নেই, সেখানে কোনো নারী নির্যাতন নেই, ধর্ষণ নেই। আপনি অবাক হয়ে যাবেন, কারণ তারা পরিবেশে সেইভাবে মানুষ হয়েছে। এবার আপনাকে মেইন জায়গাটা আসি, সেটা হচ্ছে আপনি বলুন তো, একটা মেয়ে, সেই মেয়েটা মারা গেল, প্রথমেই আজকে প্রিন্সিপাল বা যাই হোক হসপিটালে সে বলে দিল যে কমিটেড সুইসাইড। সে বলে দিল যে এত রাতে সে ওখানে গেছে কেন। সে বলে দিল আজকে আপনার মা বাবাকে আপনারা জানেন যে সুরথাল রিপোর্ট, মানে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি আন্ডার সেকশন 174 সিআরপিসি তে স্পষ্ট লেখা আছে যে সুরথাল রিপোর্ট করতে গেলে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে কি ইন প্রেজেন্স অফ রিলেটিভ। আচ্ছা, যে মেয়েটি মারা গেছে তার মা বাবা কি আন্দামানে থাকে, আজকে মণিপুরে থাকে, রাজস্থান থাকে, সে মা বাবা থাকে সোদপুরে, তাড়াহুড়ো করে ডেড বডিটা আপনাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, কত বড় মানে কত কাজ। এবার দেখুন, আপনি একজন সিভিক পুলিশ, আপনারা জানেন সিভিক পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল যে কি টু অ্যাসিস্ট ট্রাফিক পুলিশ, টু অ্যাসিস্ট দ্য মব ক্রাউড কে কমপ্লিট করে যে ফেস্টিভ্যাল গুলো হয়। আজকে একজন সিভিক পুলিশ, সে আজকে ক্যালকাটা পুলিশ লিখে মোটরসাইকেল নিয়ে দিনের পর দিন, আপনি যদি কাল পরশু যেতেন আপনি দেখতেন এই ছেলেটি আজকে সিভিক পুলিশে থাকা সত্ত্বেও কত বড় অধিকার সে পেয়েছে। এন্ড ইট ইজ মোস্ট আনফরচুনেট যে 4টে বিয়ে করেছে এবং তার 3 বোনের মধ্যে 2 বোন হচ্ছে গিয়ে পুলিশে চাকরি করে, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তাহলে এবার আপনাকে বলতে হবে তার ইনফ্লুয়েন্স নেই। আমরা জানি যে অ্যান্টিমর্টাম ইন নেচার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ অ্যান্টিমর্টাম ইন নেচার এন্ড পোস্টমর্টম ইন নেচার? অ্যান্টিমর্টাম ইন নেচার হচ্ছে গিয়ে মৃত্যুর পূর্বে যদি কাউকে হত্যা করে দেওয়া হয়, মৃত্যুর পূর্বে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে পোস্টমর্টম, হচ্ছে মৃত্যুর পরে যদি ঘটনাটা ঘটে। আপনি দেখুন, আমরা তদন্ত যেটা করি সেটার মধ্যে মেইন হচ্ছে গিয়ে যেটা আমাদের মেইন প্রয়োজন হয় মানুষকে জানানোর দরকার, সেটা হচ্ছে গিয়ে যে মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন এন্ড সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন। সে আপনি সঞ্জয় বাবু হোক, রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মুখ্যমন্ত্রী বলুক, প্রধানমন্ত্রী বলুক, ফাঁসি চাই ওই চাই, I'll get no result, কোনো গুরুত্ব নেই এগুলো, এগুলো মানুষকে গরম করার জন্য বলে। কিন্তু বিচারক যিনি আছেন তিনি তার মুখ্যমন্ত্রী কথায় আর ফাঁসি দেবে না, জেল দেবে না। হি উইল পেরিউজ দ্য সিডি, সেখানে 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট এন্ড এফএসএল রিপোর্ট। আপনি আমাকে বলুন, তাছাড়া আরো একটা বলার হচ্ছে গিয়ে আমাদের যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর, দ্যাট ইজ পিপি, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর জাস্টিস। এই তিনটে যদি এক না হয় তাহলে কনভিকশন হয় না ভাই। আপনি আমাকে বলুন তো একটা কথা, এই যে তাড়াহুড়ো করে ডেড বডিটা পুড়িয়ে দিল, এই যে দেখুন, আমরা আমাদের সময় আমি বলছি যে ডাকাতি হলে অমুক হলে কজন ঢুকেছে, সেটা আমরা গ্রে অ্যান্ড গ্রেফাইট পাউডার যদি ছড়িয়ে দেওয়া হয় প্লেস অফ অকারেন্সে, তাহলে বোঝা যায় যে কটা পায়ের ছাপ আছে। তখন ওখানে 2টো পায়ের ছাপ যদি তার একজন গেছে, 4 জন হলে 2 জন গেছে, 8 জন হলে 4 জন গেছে, ইজিলি বের করতে পারতো। এখন এরা পয়েন্ট আউট করছে যে ওই সিভিক পুলিশ এই করেছে সেই করেছে। আরো একটা বলি, এখন প্রশ্ন হচ্ছে, বলছে নাকি ওই ব্লুটুথ পাওয়া গেছে, নানা রকম গল্প বলছে, ঠিক আছে হতে পারে, কিন্তু সুরথাল রিপোর্ট যখন করলো তাহলে তার মা বাবাকে ডেকে কি তাদের সিজার লিস্ট করা আছে, তাতে কি সই করা আছে? এবং সিজার লিস্ট কি করেছে সুব্রত বাবু, আমি আপনাকে বলছি, সিজার লিস্টে কি কি আছে নাকি পরবর্তীকালে অ্যাড করেছে? একটা আসামি বলছে আমাকে ফাঁসি দাও, এত তাড়াহুড়ো করে বলছে। প্রথমে আজকে বলছে কমিটেড সুইসাইড, পুলিশও বলছে কমিটেড সুইসাইড। অদ্ভুত ব্যাপার, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কি করে বলে? সে কি ঈশ্বর? আপনি আমাকে বলুন, একের পর এক যে সমস্ত ফল্ট গুলো হচ্ছে তাতে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে সত্য জিনিসটাকে ধামাচাপা দিয়ে আজকে একটা সমস্ত তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা। এটা হচ্ছে কি বিগত দিনের যে মার্ডার গুলো আপনারা দেখেন, 2018, 2019, 2021, 2022, সুব্রত বাবু, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস। মুখ্যমন্ত্রী বললো বলেই আজকে তাড়াহুড়ো করে হচ্ছে, তার মানে
ওই বিগত দিনে যে আজকে আনিস খান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মার্ডার গুলো হয়েছে, মুখ্যমন্ত্রী বলেনি বলে তদন্ত ঠিক মতো হবে না। আজকে হাইকোর্ট যে রিমান্ড গুলো পাস করেছে, দুটো পয়েন্ট আমি আপনাকে বলে দিই। হাইকোর্ট একেবারে যে দুটো পয়েন্ট আমি বলছি, অবজারভেশন অফ হাইকোর্ট, যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে, হাইকোর্ট বলেছে আজকে। আরেকটা বলছে রাজ্য কেন অধ্যক্ষের রেজিগনেশন একসেপ্ট করলো না, স্পষ্ট নয়। আরো কয়েকটা পয়েন্ট আছে। আমি যেটা বলে আসছি, আপনি যদি ক্লুজ না পান, এভিডেন্স না পান, আপনি কি করে প্রমাণ করবেন? অ্যারেস্ট করে দিলে হয়ে গেল। কালকে ডাক্তাররা যেটা বলছিল, দে শুড বি অ্যারেস্টেড উইথ এভিডেন্স, আর আমি বলেছি অ্যারেস্টেড উইথ কনক্লুসিভ এভিডেন্স। আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখুন কত ভয়ঙ্কর ঘটনা। 1990 সালে একটা ওই ধনঞ্জয় চক্রবর্তী যে ঘটনাটা করেছিল মার্ডার কেসে, আপনি জানেন 14 বছর পরে আজকে তার ফাঁসি হয়েছে। কেন আজকে এক্সাম্পলটা করছি? এই ফাঁসিটা যে তদন্ত করেছিল, সিডি আমার কাছে এখনো আছে, এখনো পড়ে আছে। সেই সিডিটাতে যে সাব ইন্সপেক্টর তদন্ত করেছিল, হি ওয়াজ অ্যাটাচড এট দ্যাট টাইম ভবানীপুর পুলিশ স্টেশন। আমি বিষ্ণুপুর থানা থেকে, বিশ্বাস করুন, আমি বিষ্ণুপুর থানা থেকে তার সিডিটা পড়ে, তার ইয়েটা পড়ে, ভার্ডিক্টগুলো পড়ে আমি তাকে হ্যান্ডশেক করতে এসেছিলাম। আচ্ছা বলুন তো, সেই সময় কি সিট গঠন করা হয়েছে? সেই সময় কি মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে? সেই সময় কি সিবিআই কে বলতে হয়েছে? দ্যাট ইজ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যেটা পেয়েছিল সেটা হচ্ছে যে পারেককে যখন গলা টেপে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছি, দ্যাট ইজ কনক্লুসিভ এভিডেন্স। আচ্ছা দেখুন, পিউবিক হেয়ার নিচে যেটা পাওয়া গেছে সেই তার জায়গা থেকে পাওয়া। আচ্ছা এইগুলো কি তদন্তে পাওয়া যেত না? এইগুলো কি আজকে তদন্ত করে সত্য উদ্ঘাটন করার জন্য একটু প্রচেষ্টা থাকবে না? একটা মেয়ে, যে মেয়ে অক্লান্ত পরিশ্রম করে জীবনের একটা আদর্শবোধ নিয়ে আজকে একটা চাকরিতে জয়েন করেছিল, আপনি ভাবুন যে তারা আজকে অসহায় মানুষদের চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের জীবনটা বাঁচায়। আপনি বলছি, গতকালকে একজন ডাক্তার বলছিল যে আমাদের এই হসপিটালটা হচ্ছে একটা মন্দিরের মতো। আমি বলেছিলাম ভাই এদিকে শুনুন, আমরা হিন্দু যারা তারা মন্দিরে যাই, মুসলিমরা মসজিদে যায়, আর আজকে খ্রিস্টানরা যায় হচ্ছে কোথায়, যে গির্জায় যায়। কিন্তু হসপিটালে যখন আসে তারা মানুষ হিসাবে আসে, সেখানে রক্ত দেয়, দেখে না হিন্দু না মুসলিম, তাকে বাঁচাবার হচ্ছে প্রথম তাক্কা। আজকে যারা নাকি আজকে জীবন দিয়ে চরম প্রতিকূল পরিস্থিতি, আপনি জানেন না, ইউ উইল বি সারপ্রাইজ টু নো রেস্টরুম নেই। এবার কাকে প্রতিবাদটা জানাবে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই মেয়েটি 30 থেকে 32 ঘন্টা কাজ করার পরে ওখানে রেস্ট নিতে গিয়েছিল। আপনি কি জানেন মেইন কারণটা কি? আমি আপনাকে বলি, আমি আপনাকে একটা পয়েন্ট বলি যেটা ডাক্তাররা বলেছিল। যেমন হাসপাতালে প্রচুর গজ তুলো ব্যান্ডেজ লাগে, প্রচুর, এবং বছরে প্রায় 200 কোটি নাকি লাগে। এরা কি করছে, একটা চক্র বহুদিন থেকে কম দামি দিয়ে 4 গুণ দাম বেশি দিয়ে নিচ্ছে, এবং সেই টাকাটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, এবং এই প্রিন্সিপাল হচ্ছে তার মধ্যে ভাগ। ফার্স্ট ফেল, কেউ প্রতিবাদ করলে এমডি তে প্রতিবাদ করবে, তাকে 80-তে 78 দিয়ে তাকে ফেল করিয়ে দিচ্ছে। এবার তারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে 20-25% নিয়ে বাদ বাকি হচ্ছে গিয়ে হাইট কমান্ডার কোথায় বলছে সেখানে নাকি পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলুন, এটা কি একটা তদন্ত? এই বাংলা, আমরা এই স্বাধীনতা চেয়েছি, এই নারীর সম্মান, আমার দেশকে যারা স্বাধীনতা দিয়েছে, সেখানে হাজার হাজার নারী পুরুষের আজকে মিলিত প্রচেষ্টায় আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে এরা ভাবছে আমরা ভিক্ষে করে পেয়েছি। এই নারীগুলোকে আজকে হত্যা করছে এইভাবে, দিনের পর দিন ইনভেস্টিগেশন শেষ করে দিচ্ছে। চতুর্দিকে আপনি একটা এক্সাম্পল করুন। আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, অ্যাজ বিকজ আপনি একজন স্বনামধন্য রিপোর্টার, বহু জায়গায় আপনি গেছেন, আমাকে কিছুটা হয়তো চেনেন। কিন্তু আমি বলি, আপনি একটা এক্সাম্পল দিন যে টাটা কোম্পানি একটা প্রোডাক্ট করে, সেটা হচ্ছে গিয়ে টাটা স্টিল। বাটা কোম্পানি একটা প্রোডাক্ট করে জুতো। থানাগুলোতে আপনি গিয়ে দেখুন, থানাগুলো বিগত 10 বছরে গিয়ে দেখুন কোটি কোটি টাকা সরকার খরচ করছে। হোয়াট ইজ দেয়ার আউটপুট? কজনে কনভিকশন হয়েছে, কজনকে রিহ্যাবিলিটেট করেছে, কত মানুষ শান্তিতে আছে, কটা কেস ডিটেক্ট করেছে? লজ্জা! ইট ইজ ডিসগ্রেসফুল, পেইনফুল, শেমফুল। সুব্রত বাবু, আজকে পুলিশের পরিকাঠামো, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স এক। আমি আপনাকে আজকে একটা কথা বলে দিচ্ছি, এই যে সুব্রত ঘোষ বা কি, এই যে আমার নাম বলতে উচ্চারণ করতে আমি, আমার সন্দীপ ঘোষ, আমি লজ্জা লাগে। দেখুন আমি আপনাকে বলি, দেখবেন ইন্ডিয়ান পেনাল কোডে 201 হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আরেকটা হচ্ছে কি 118, 119। ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স কি? 118 কি, কোন সরকারি কর্মচারী দায়িত্বশীল পদের থেকে এমন কোন অপরাধ, যে অপরাধে
যাবজ্জীবন জেল হয়, মৃত্যুদণ্ড হতে পারে, সেটা যদি মিথ্যে সংবাদ পরিবেশন করে এভিডেন্স আজকে বিলোপ করে, তার কিন্তু আজকে 10 বছর জেল। আপনি দেখে নিন, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে এই প্রিন্সিপাল যে আজকে রেজিগনেশন করার পরে তাকে আজকে অন্য একটা হসপিটালে দিয়ে দিচ্ছে, ডাক্তার আজকে তালা লাগিয়ে দিচ্ছে, নির্লজ্জ বেহায়া। আমি বলছি আপনার বউ তো মহিলা, আপনার মেয়ে তো মহিলা, আপনার আজকে আজকে সন্তান তো মহিলা, আপনি একবারও চিন্তা করছেন না দিনের পর দিন 4 বছর ধরে আপনি কত অত্যাচার করছেন। আপনার যদি এই যে পলিটিক্যাল ট্রেড, এটা কেন হচ্ছে? আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার, একটা নেক্সাস চলছে সুব্রত বাবু, নেক্সাস চলছে। সাম আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, সাম আনস্ক্রুপুলাস হাই পুলিশ অফিসার এবং ক্রিমিনালদের সাথে একটা সুন্দর নেক্সাস, আনহোলি অ্যালায়েন্স। ডাক্তাররা, একটা প্রিন্সিপাল অফ দ্য কলেজ, সে আজকে ইনভলভ হয়ে যাচ্ছে, সে কোটি কোটি টাকা কামাচ্ছে, তার প্রিন্সিপাল হচ্ছে, আইডিওলজি হচ্ছে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা। আজকে এরা আজকে প্রিন্সিপাল হবে। অতএব আমার মনে হয় তদন্ত, এখানে আমি কালকেও বলে দিয়েছি যে এই যারা তদন্ত করছে এখানে জাস্টিস পাওয়া যাবে না। কারণ আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এখানে। নভেম্বর 2022 আপনি এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন একটা সময়। আইআইটি খড়গপুরে একটি ছেলের নাম হচ্ছে ফয়জাল আহমেদ। এই ছেলেটি আসাম থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ছেলেটি অনেক আশা নিয়ে আজকে আইআইটি ভর্তি হলো। 2 বছর পরে দেখা যাচ্ছে সে গলায় দড়ি দিয়ে ঝুলেছে। আপনি জানেন সেইখানকার কলেজ কর্তৃপক্ষ ইন কনাইভেন্স উইথ লোকাল পুলিশ বলে দিল হি কমিটেড সুইসাইড বিকজ সে নাকি চাকরি পায়নি। আপনি জানেন কি হাইকোর্টে ওর মা যখন বললো আমার ছেলে কখনো সুইসাইড করতে পারে না, হাইকোর্ট যখন দায়িত্ব দিল কাকে, এই সরকারের যে এফএসএল আছে দেয়নি, একে গুপ্ত, যার আন্ডারে আমি চাকরি করেছি, উনি প্রফেসর, উনি প্রমাণ করে দিল যে আজকে সে কবর ডিসেন্টার করে প্রমাণ করে দিল তাকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দেখুন মার্ডার কেস স্টার্ট হয়েছে। অতএব আমি বলছি তদন্ত টু আনআর্থ, টু নো দ্য ফ্যাক্ট। আজকে যারা অ্যাকিউজড তারা পানিশমেন্ট পাক, যারা ইনোসেন্ট দে শুড বি অ্যাকুইটেড ফ্রম দিস চার্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গাঁজা কেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা আজকে অন্যায় অত্যাচার করছে, আইনটা কার জন্য? আইনটা কি অত্যাচারীকে বাঁচাবার জন্য? যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে সেভ করার জন্য? আমি বিস্মিত হয়ে যাই। আপনি প্রথমে কথা বললেন ক্যালকাটা পুলিশ দীর্ঘদিন, হ্যাঁ আজকে আমি অনেকের আন্ডারে চাকরি করেছি, তারা বড় বড় পোস্টে আছে, অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু ইদানিং আমি আপনাকে বলছি মার্ডার কেস, ডাকাতি কেস এবং রেপ কেস গুলো আমি দীর্ঘদিন ধরে বলছি কাস্টডি ট্রায়াল করো ভাই। আজকে পলিটিক্যাল শেডে থাকলে আজকে যে অ্যারেস্ট হচ্ছে দেখবেন বলে দেবে অ্যারেস্ট হয়ে গেছে, কেস চলছে। আরে ভাই যে বেগে অ্যারেস্ট হয়ে জেলে যাচ্ছে তারপরে তো জেল থেকে বেরিয়েছে দিগন্তকে, এবং তাকে তো মালা দিয়ে ঘোরানোর পরে তাকে আবার পলিটিক্যালের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। আপনি জানেন 1000 যদি মানুষ, যেখানে জ্ঞানী পণ্ডিত আজকে সায়েন্টিস্ট থেকে শুরু করে কবি থেকে শুরু করে মৃত্যু হয়, তাতে কিন্তু দেশের ক্ষতি হয় না সেই রকম। কিন্তু ভুল ব্যক্তিকে ভুল জায়গায় যদি আজকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তার থেকে অনেক হাজার গুণ বেশি হচ্ছে গিয়ে তাহলে দেশে এবং মানুষের ক্ষতি হয়। আজকে আমরা বুঝতে পেরেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে জাস্টিস, জাস্টিস আপনি বলছেন দিনের পর দিন জাস্টিস আজকে কাস্টডি ট্রায়াল হচ্ছে না। দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ ঘুরিয়েছে, হাইকোর্টে পর্যন্ত পিপি কে চেঞ্জ করে দিচ্ছে 7বার 8বার। কামদুনি কাণ্ডে দেখুন আজকে পিপি স্টেটমেন্টটা, তাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, কেন হি সাবমিট রেজিগনেশন, ওখান থেকে কেন সুইচ ওভার হয়ে চলে এসেছে। চলতে পারে না সুব্রত বাবু, আপনি আরো বলুন, আমি আপনাকে বলি আরো। না, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাকে বাধা দিইনি, আপনি খুব সুন্দর বলছিলেন। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এর মধ্যে, যে ওই হাসপাতালে একটা বড় দুর্নীতির চক্র ছিল, যারা গজ ব্যান্ডেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কোটি কোটি টাকা তারা ওখান থেকে রোজগার করত। তাহলে কি এই হত্যার সঙ্গে, এই নৃশংস ঘটনার সঙ্গে সেখানে কোনো রকম কোনো যুক্ত থাকার কোনো সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? এই মেয়েটিকে কোথাও প্রতিবাদ করেছিল বা জেনে গেছিল বা এরকম কিছু, তাকে সরিয়ে দেওয়ার দরকার হয়েছিল, এরকম কি, এরকম একটা সংশয়, একটা সন্দেহ তো আমাদের মনে আসতেই পারে। দেখুন এই মেয়েটি হচ্ছে গিয়ে নির্ভীক ছিল। এই মেয়েটি এই যে গজ থেকে ব্যান্ডেজ থেকে আনা হয় প্রথম প্রতিবাদ করেছে, কারণ ওটা ইউজ করতে হয়, কোয়ালিটি খুব খারাপ, দীর্ঘদিন ধরে চলছে। যে তোমরা কেন এই এত টাকা 2000 কোটি টাকা বা 200 কোটি টাকা এটাতে ইনভেস্ট হচ্ছে, অথচ আজকে এই কোয়ালিটিটা কেন, পেশেন্টরা কি করে উপকৃত হবে, ব্লাডটা ভালোভাবে চেক করছে না, নানা রকম বলছিল বহুদিন থেকে। এবং তার সাথে আরো অনেক গল্প রয়েছে যেটা কালকে মেডিকেল ছাত্ররা বলছিল, প্রকাশ্যও বলেছে, যে এই যে চক্রটা দীর্ঘদিন ধরে। আপনি আমাকে বলুন না,
সিভিক পুলিশ যারা অ্যাপয়েন্টমেন্ট করে, আচ্ছা ভেরিফিকেশন হয়, সে 4টে বিয়ে করেছে। আজকে দিনের পর দিন, আজকে আপনি জানেন যে সিভিক পুলিশ ক্যালকাটা পুলিশ লিখছে, আপনি জানেন বিএসএফ, সিআরপিএফ, তারা কখনো পুলিশ নয়, তারা কিন্তু প্যারামিলিটারি ফোর্স, তারাও কিন্তু পুলিশ বলতে পারে না। একজন সিভিক পুলিশ সে নাকি ভবানীপুরে থাকে, আপনি বুঝতে পারছেন কি পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বারও হয়ে গেছে, যেখানে চাকরি করে জীবনে কোনোদিন আজকে সই করেনি। আপনাকে কি এখন বলতে হবে যে চক্রটা কোথা থেকে শুরু হয়েছে? অতএব এই ক্ষেত্রে আমি বলছি আপনার, দিস ইজ নাথিং বাট ক্রিস্টাল ক্লিয়ার যে একটা আনহোলি অ্যালায়েন্স চলছে টু আর্ন মানি বাই এনি মিনস। পেশেন্ট মরে যাক, ভালো ট্রিটমেন্ট হোক, ওসব দরকার নেই, কারণ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্যাট কোশ্চেনেবল পার্সন, যাকে কিছুদিন আগে বদলি করেছে, আপনি জানেন তো, এই সন্দীপ বাবুকে বদলি করে, বাবু বলতে আমার লজ্জা লাগে, যে বেগে বদলি হয়ে গিয়েছিল তার দ্বিগুণ বেগে আবার ফেরত এসছে। কেন? আর কি ভালো ডাক্তার নেই? আপনি বলুন আমাকে। আজকে হাইকোর্ট যে আজকে পয়েন্টটা তুলেছে, হাইকোর্টে কে করেছে? আজকে কিন্তু অনারেবল চিফ জাস্টিস আজকে বক্তব্যটা রেখেছে। কি ভয়ঙ্কর বক্তব্যটা, আপনারা দেখুন যে এভিডেন্স প্রপার হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছি যে আপনার আমার যদি কেউ মারা যায়, তাহলে আমাদের পক্ষে কি সম্ভব হাইকোর্টে যাওয়া? আমাদের কি সম্ভব এত টাকা খরচ করে? সব অ্যাডভোকেট কি বিনা পয়সায় করে? অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড দে আর প্রোভাইডিং হিউম্যানিটিক্যাল সার্ভিসেস, কিন্তু এটা কি সম্ভব? সবাই কি করে? কিন্তু আপনি বলুন থানাগুলো আছে কিসের জন্য? আপনি বলুন, আজকে রেপ কেসে পর্যন্ত সারা রাত বসিয়ে রাখছে ডায়মন্ড হারবার থানায়। আমি বলছি আপনাকে, সারা রাত বসিয়ে রেখেছে মেয়েটিকে, তার মাকে ডায়মন্ড হারবার থানায়, রেপ কেসের একজন ভিকটিমকে কেস স্টার্ট করছে না। এগুলো কি ইনভেস্টিগেশন? আজকে অন্যান্য স্টেটেও হচ্ছে, ইকুইভ্যালেন্টলি আপনারা দেখবেন অনেক কম। মানুষের মধ্যে হাহাকার। আমি পরশুদিন আমি শুক্রবার দিন আমি গিয়েছিলাম শ্যামবাজারের একটা জায়গায়, স্প্রেড লাইক ফ্লেম। আমি অনেক মানুষকে দেখেছি, সুব্রত বাবু জানেন, যে তাদের লুকটা, চাহনিটা আজকে রাইটার্স বিল্ডিং এর দিকে ছিল, কারো আজকে নবান্নর দিকে ছিল, কারো আজকে লালবাজারের দিকে ছিল। ইন বিটুইন টু স্ট্যান্ড স্টিল হয়েছে, ভ্যাকেন্ট লুক, যেটা আমরা বলি কি ভ্যাকেন্ট লুক, যেটা মানে মাঝ পথে আটকে আছে, তাদের চোখে জল পড়ছে যে কাকে প্রতিবাদটা জানাবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, একটা নাম্বার দিয়ে দিয়েছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেককে এক ডাকে অভিষেক। আপনি বলুন, এতগুলো মার্ডার হলো, এতগুলো মার্ডার, 2023 সালে 56 জন মৃত্যু হলো, একটা মানুষ কিন্তু ফোন করেনি। কেন? তারা জানে যে এখানে ফোন করলে কিছু হবে না। কারণ এই যে নাম্বারগুলো দেয়, এই নাম্বারগুলো দেয় কিসের জন্য? হাউ টু প্রিভেন্ট হচ্ছে কি ক্রাইম। আপনি আমাকে বলুন, আমাদের পুলিশের পরিভাষায় আমরা যা ট্রেনিং নিয়েছি, আমাদের প্রথম শিখিয়েছিল হোয়াট ইজ দ্য ডিউটি অফ পুলিশ? প্রিভেনশন অফ ডিটেকশন অফ ক্রাইম। নট অনলি দিস, they are also the guardian of liberty and rights of the individuals. এই হচ্ছে রাইট অফ ইন্ডিভিজুয়ালস। আপনাকে আরেকটা কথা বলি, এই যে মার্ডার করে দেয় না, টাং সিস্ট হয়ে যায়। আপনি জানেন টাং সিস্ট হয়ে যায় যদি বলে ভাই তোমাকে কে মেরেছে, মেয়েটাকে বলবে তোমাকে কে বলতে পারেন। আপনাকে জানেন ডেথ ম্যান টেলস এ টেল, দো ইট ইজ ফ্যাক্ট, but it is not unlikely from the criminalistic standpoint a lot of information may be obtained through careful observation by good investigation officer. Good investigation officer আজকে এরা কি করে ফ্যাক্ট সাপ্রেস করে ভালো থানায় গিয়ে টাকা পয়সা কামাবে? আজকে কিছু সুপিরিয়র অফিসার কি করে ভালো পোস্টিং করে, দে উইল বি ক্রাউন্ড অন প্রমোশন, কারণ তারা ক্যারিয়ারিস্ট, কারণ তারা চিন্তা করে না যে আমি এটা জাস্টিস দেব। সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস। সুব্রত বাবু, আজকে যারা মৃত্যুকে নিয়ে ছিনিমানা করছে, তারা চিন্তা করে না যে আমার অদূর ভবিষ্যতে আমার সন্তানের উপর এফেক্ট হবে। আমরা তো চাকরি করেছি, লুক্রেটিভ অফার পেয়েছি, কোটি কোটি টাকা কামাতে পারতাম, কিন্তু রাত্রেবেলা আমার দরজায় যখন নাকি নক করে, আমি ভাবি কেউ হয়তো ব্লাড পাচ্ছে না, আমি ভাবি কেউ হয়তো হসপিটালে জায়গা পাচ্ছে না, স্বাস্থ্য সাথী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাচ্ছে। আমি যেগুলো করেছি, আমি কখনো ভাবি না যে সিআইডি বা সিবিআই আমার বাড়িতে আজকে রেড করতে এসছে। আপনি বলুন, এই যে তদন্তগুলো করছে দিনের পর দিন, কিভাবে বলে দিচ্ছে হি কমিটেড সুইসাইড, আগে বলে দিল। আচ্ছা, বলছে যে মেয়েটা কেন অত রাতে ওখানে গেছিল। আপনি বলুন, আজকে উইদাউট পোস্টমর্টম রিপোর্ট বলে দিল কমিটেড সুইসাইড। আপনি বলুন, আজকে সুরতাল রিপোর্ট করছে উইদাউট অবটেনিং দ্য সিগনেচার অফ প্যারেন্টস। এগুলো কি তদন্ত? আজকে দেখুন, আপনি যে প্লেস অফ অকারেন্সটা, সেটা যদি ঘেরাও করে রাখতো আজকে, যে আমরা ইন ফিউচার আমার এটা দরকার, ট্রুথ এন্ড ক্লোজটা আমাদের দরকার, আপনি দেখুন সব শেষ করে। আমি বলছি সেটাই নিয়ম। হ্যাঁ বলুন, আপনি বলুন, হাইকোর্ট যে পয়েন্টটা তুলেছে, সেই পয়েন্টটা তো সাংঘাতিকভাবে পয়েন্টটা তুলেছে যে ইন ফিউচারে যদি দেরি করি তাহলে আজকে ক্লোজ গুলো সব নষ্ট হয়ে যাবে। একটা হাইকোর্ট বলছে, ক্যালকাটা পুলিশের কতগুলো কেস আজকে হাইকোর্ট সিবিআই কে দিয়েছে, বিকজ ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড, মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে
আসামিদের আজকে বাঁচাবার জন্য ঘৃণ্য প্রচেষ্টা করছে এই সমস্ত পুলিশ অফিসার। আপনি ক্যালকাটা পুলিশ আর বলবেন না, কারণ ক্যালকাটা পুলিশের আজকে গুণমতো আজকে টান চলে গেছে। তারা পুলিশ আজকে অপরাধ দমন করতে গিয়ে অপরাধী হয়ে যাচ্ছে, যার জন্য ওসি কে গুলি করছে। আজকে ব্যান্ডেজ পরে ওসি আজকে ঘুরে বেড়াচ্ছে। আজকে পুলিশ অফিসাররা দেখুন আজকে কুলতলিতে গুলি করে দিচ্ছে, কারণ মানুষ বুঝতে পারছে যে এরা হচ্ছে দলদাসে পরিণত হচ্ছে। সবাই নয়, অনেক ভালো ভালো পুলিশ অফিসার আজও আছে যাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, তাদের সাথে আমার অনেকের কথা হয়, অনেক জাস্টিসের সাথে আমার কথা হয়। কিন্তু আমি আপনাকে বলছি যে পুলিশের তদন্ত যেটা করে সেই তদন্ত আজকে কিন্তু খাদের কিনারায় এসে গেছে, এবং সাধারণ মানুষ কিন্তু আজকে পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার ঘুরে বেড়াচ্ছে যে এই কান্না, এই চিৎকার, ত্রাস, সন্ত্রাস ঘটনা, চুরি, ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, বধূ নির্যাতন, নারী নির্যাতন, অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার, এইটা জানাবে কোথায়? এই একটাকে অভিষেককে বলো আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলো, যদি হতো তাহলে এতগুলো মৃত্যু কেন হলো? আপনি আমাকে বলুন যে এতগুলো মৃত্যু, তার চার্জশিট হয়েছে, কজনের পানিশমেন্ট হয়েছে? 2018 সাল থেকে দেখুন, আমি বলছি আপনাকে, আমি সিরিজ বলে দেবো যে এতগুলো কেস, বলছে কেস হয়ে গেছে। কপিল সিব্বল, দেখুন কপিল সিব্বল সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট দিয়েছে যে 2021 সালে মিলাওয়ার্ড এতগুলো কেস হয়েছে। দেখুন এতগুলো কেস হয়েছে, কিন্তু কেসের রেজাল্টটা বললো না, কত সেকশনে হয়েছে সেটাও বললো না। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা লার্জার কনস্পিরেসি। এই যে মার্ডারটা হয়েছে আরজিকর হসপিটালে, এটা হচ্ছে প্রি-প্ল্যান্ড কনস্পিরেসি করে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যা, আমি আপনাকে আবার বলছি, কালকেও বলেছি, আজকেও বলেছি, এই হত্যা কিন্তু একার দ্বারা সম্ভব নয়। গতকালকে একজন ডাক্তার বলছিল, অরিন্দম বাবু আপনি জানেন আমি তো ডাক্তারের ছাত্র, ও আমাদের কলিগ ছিল, এই মাথা থেকে পা পর্যন্ত 100-র বেশি হিউম্যান বাইট রয়েছে। আপনি জানেন যেভাবে নাকি লোয়ার পোর্শন আজকে ক্ষত বিক্ষত হয়েছে, যেভাবে সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এটা একার দ্বারা হতে পারে না। আর আজকে যে আসামিটাকে ধরেছে সিভিক পুলিশকে, তাকে দিয়ে আজকে স্টেটমেন্ট করাচ্ছে যে আমার ফাঁসি হোক। মানে দেখুন কিভাবে কনস্পিরেসি করে মামলাটা আসল জায়গাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি জানেন, আমি আপনাকে আবার বলছি, তদন্ত যদি ঠিক মতো হয়, সিবিআই যদি ট্রেস এন্ড ক্লুজ গুলো ঠিক মতো পায়, কনক্লুসিভ এভিডেন্স, আমি আপনাকে বলছি 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট এট দ্য টাইম ট্রায়াল, রাজ সাক্ষী পর্যন্ত সুইচ ওভার করে, যেটাকে হস্টাইল উইটনেস বলা হয়, যে আমার এই সাক্ষী দেবো না, পিপি যেটা ঠিক। কিন্তু তথ্যসূত্র হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স। আজকে তথ্যসূত্র হচ্ছে কি আপনি যে পায়ের ছাপ, আজকে তথ্যসূত্র যে ডকুমেন্টারি প্রুফ, এইগুলো যদি আজকে পেয়ে যায়, আপনি এখান থেকে বেরোতে পারবেন না। কারণ তথ্যসূত্র যেমন মোবাইল, এই যে মেয়েটির মোবাইল, বিগত দিনের যদি কোনো করেসপন্ডেন্স থাকে, দ্যাট ইজ সিডিআর বলে, কল ডিটেলস রিপোর্ট বলা হয়। আজকে চ্যাটিং যেটা আছে সেটা যদি পাওয়া যায়, আজকে যে ছেলেটিকে ধরা হয়েছে সেই ছেলেটির যদি আজকে ওইগুলো যদি মেলানো যায়, সে কটার সময় ঢুকেছে না ঢুকেছে তা করছে, এবং তার সাথে কার যোগাযোগ আছে, ইচ্ছে যদি থাকে, তাহলে কিন্তু তদন্ত ঠিক হবে। কারণ দীর্ঘদিন ধরে আমি দেখছি যে রাজনৈতিক নেতাদের যদি সেটে থাকে, তাদের কিছু হবে না। অরিন্দম, আপনি অসম্ভব কিছু ভালো পয়েন্ট তুললেন, যেগুলো আমার মনে হয় সবার চিন্তা করার দরকার আছে। আমার সর্বশেষ, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমার সবশেষ আপনার কাছে প্রশ্ন, যেটা এখন তো সিবিআই দায়িত্ব নিয়েছে, তো এখন যে অবস্থায় আছে, আমরা দেখলাম এর মধ্যে ওই সেমিনার হল ভাঙারও চেষ্টা করা হয়েছে। আমি এখন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টে আছি, এবং আমাদের যে বিভিন্ন এভিডেন্স আছে, এগুলো অলরেডি এগুলো মিডিয়ার কাছে আছে। দাদা, আপনি আপনাদের এগুলো প্রোটেকশনের দায়িত্ব, আপনারা এগুলো করতে পারেনি, আমাদেরকে এখন পুলিশের এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। দাদা, আমাদেরই সিনিয়ররা এখানে মানে এত খারাপ একটা জায়গায় গেছে, আমাদেরই এখানে সব থেকে বেশি প্রোটেকশনের দরকার। সেখানে আপনারা যদি এগুলো খেয়াল না রাখতে পারেন, তাহলে আমরা কি করে এগুলো ভরসা পাবো বলুন? এখন যে অবস্থায় আছে, তারা ঠিকমতো তদন্ত করার জন্য যথেষ্ট বিজ্ঞানসম্মত এভিডেন্স তারা কি এখন পাবে? আপনার এই ব্যাপারে কি মনে হয়? সুব্রত বাবু, আমি আপনাকে বলছি, সিবিআই বলতে আমি আপনি সাধারণ মানুষ যা বলছে, তারা কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। কেন? তাহলে হাইকোর্ট যে আজকে অর্ডারটা দিয়েছে, সিবিআই কে দিয়েছে, কিন্তু মনিটরিং করবে হাইকোর্ট। কেন বলেছে কথাটা? কারণটাই হচ্ছে কি যে তাদেরকে সন্দেহ করছে। সিবিআই কে আজকে চরম ধমক দিতে হয়েছে যে ইনভেস্টিগেশন ঠিক মতো হচ্ছে না কেন। কিন্তু এভিডেন্স বলতে সেটা হচ্ছে কি যে ক্লুজ গুলো, এভিডেন্স যদি আজকে মিসিং হয়ে যায়, আপনি চ্যাটিং গুলো পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন,
কিন্তু আদালতের কাছে যে আপনি প্লেস করবেন, সেই প্লেসটা যদি আজকে না করা হয় ঠিক মতো, তাহলে আদালত পানিশমেন্টটা দেবে কি করে? অতএব আমি আপনাকে মনে করি যে এই যারা যদি না দিতে পারে, যদি আজকে যদি এভিডেন্স কালেক্ট না করতে পারে, কারণ আপনি জানেন যে টপোগ্রাফি অফ প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল। টপোগ্রাফি অফ প্লেস অফ অকারেন্স, যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা প্রথমে বলে দিল সব প্রথমে বলে দিল সিসিটিভি খারাপ। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলার পরে সব সিনারিও চেঞ্জ হয়ে গেছে। সিসিটিভি ঠিক আছে, তারা নাকি প্রডিউস করে দিচ্ছে, সিসিটিভিতে দেখছে একজন ঢুকছে, এখন ভোরবেলা বেরোচ্ছে। এগুলো সাধারণ মানুষ বিশ্বাস করছে না, এগুলো বলছে এগুলো সব কনকক্টেড। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এভিডেন্স যদি আজকে ঠিক মতো না পাওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে সিবিআই নিশ্চয়ই চেষ্টা করবে। কিন্তু আমি জানি না যে অ্যাকর্ডিং এই ডেথ উইথ রেপ উইথ ডেথ এইটার ঠিক মতো পানিশমেন্টটা হবে কিনা, আমার কিন্তু খুব সন্দেহ আছে। তবে যারা যারা এর মধ্যে ইনভলভ রয়েছে, যে সমস্ত সুপিরিয়র অফিসার যারা যারা ইনভলভ রয়েছে, তাদের এগেইনস্টে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স কনস্পিরেসি এবং 118, 119 কিন্তু আজকে তাদের এগেইনস্টে কিন্তু চার্জ এনে তাদের পানিশমেন্ট দেওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আছে। দেখুন, ক্যালকাটা পুলিশ কি অ্যারেস্ট করেছে না করেছে, কি তদন্ত করছে, আমার বলার সুযোগ হয় না। কিন্তু ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ কনসাল্টিং উইথ আদার্স, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা কিন্তু হচ্ছে কি গ্যাং রেপ এবং লার্জার প্রি-প্ল্যান্ড কনস্পিরেসি টু কমিট মার্ডার ফর পার্সোনাল গেইন, এটা কিন্তু আমি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় এটা অসম্ভব ভালো আপনি একটা আলোচনা করলেন। আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো থাকুন। আর আমি আমার দর্শকদের বলবো যে আপনারা এটা যেটা শুনলেন পুরোটা, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সেই সঙ্গে এই ভিডিওটি অনেক শেয়ার করে যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এই বক্তব্যটা, অরিন্দম দার বক্তব্যটা, এটা অবশ্যই করবেন। সবাইকে অনেক অনেক নমস্কার।